1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মাসটা অগস্ট মাস, কিছুদিন মাত্র হয়েছে। তবে যদি একেবারে 1 আগস্ট থেকে বিচার করি, ঠিক মাঝপথেই অনেকগুলি খবর এই মুহূর্তে সংবাদ শিরোনামে। বিগত 5ই আগস্ট হঠাৎ করে একটি খবর সামনে এলো, দেশ ছাড়লেন শেখ হাসিনা। 15 বছরে তার সাম্রাজ্যের পতন। বর্তমানে শেখ হাসিনা রয়েছে ভারতে। এই সময়টা আবার অনেকে ইন্দিরা গান্ধীকে কিন্তু খুঁজছেন। মোদি নিতে কি পারবে ইন্দিরা নীতিকে খুঁজে বার করতে? এই প্রশ্ন আমাদের সকলেরই। অনেক বিজেপি নেতাও আবার বলছেন ইন্দিরা গান্ধীর পথেই কিন্তু হাঁটতে পারেন মোদি। কি হবে তা সম্ভাব্য। রাজ্যসভায় আলোচনা হয়েছে, এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন তার মত, অজিত ডোভাল জানিয়েছে। কিন্তু তারপর হঠাৎ করে 8ই আগস্ট সকালবেলা একটি খবর যা ভারাক্রান্ত করলো গোটা রাজ্যবাসীকে। রাজ্য বলা ভুল, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায়, কেরল থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক মহলেও যে খবর মানুষকে একেবারে ভেঙে দিয়েছে তা হলো বুদ্ধবাবু প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থাৎ এই অগস্ট মাসেই যেন সব ঘটনা। এই অগস্ট মাসেই 75 সালে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন, আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এবারও তিনি আশ্রয় পেয়েছেন, তার পেছনে রয়েছে নরেন্দ্র মোদী। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রসকিউর আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে উত্তর খুঁজবো যার কাছ থেকে। অনেক আগের পর্বে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী। সুমনদাকে স্বাগত ওয়ানে। আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে এবং আমার সহ সঞ্চালক অমলিতা রয়েছে আমার সঙ্গে। সুমনদা, বুদ্ধবাবুকে মুখ্যমন্ত্রী হিসাবে কেমন দেখেছেন? আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, এবং সেটা আমি মনে করি বাংলার অনেক মানুষই আমার সঙ্গে সহমত হবেন, একজন সৎ, সংস্কৃতিবান রাজনৈতিক নেতা। ভারতবর্ষের স্বাধীনতার পরে দেখুন, ডক্টর বিধানচন্দ্র রায় বা প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, তাদের সততা, তাদের নিজের রাজ্যের প্রতি, নিজের দেশের প্রতি ডেডিকেশান, সেগুলোতে নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু তার পরের প্রজন্ম যারা রাজনীতিতে এলেন, বুদ্ধবাবুদের প্রজন্ম, আমি মনে করি সবচেয়ে সৎ, নিষ্ঠাবান এবং সংস্কৃতিবান একজন মানুষ যে মুখ্যমন্ত্রীর চেয়ারে আসীন হয়েছিলেন তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমি চাইব আগামী প্রজন্ম বুদ্ধবাবুর পথে, বুদ্ধবাবুর একদিকে যেমন তিনি রাজনীতি করতেন, বাংলার জন্যে ভাবতেন, বাংলার শিল্পায়নের জন্য ভাবতেন, অনেক সময় আমরা সেগুলোর বিরোধও করেছি, শিল্পায়নের জন্য ভাবতেন। এইভাবে এই ধরনের মানুষ আরও বেশি করে রাজনীতিতে আসা উচিত। এই কথাগুলো যদি বিশ্বাস করি তাহলে 2011-তে এই বুদ্ধবাবু সরকারকে সরাতেই তো তৃণমূলের হাত আপনারা ধরেছিলেন। দেখুন, এক একটা সময়ের এক একটা আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। সেই সময় ব্যক্তি বুদ্ধবাবুকে আপনি সরিয়ে দিন, সিপিএমের ওপর থেকে নিচু তলা অবধি তাদের নেতা, তাদের কর্মী, তাদের সাধারণ মানুষের প্রতি অ্যাপ্রোচ, তাদের দাম্ভিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছিল যে বুদ্ধবাবু হয়ে গেছিলেন তার ভিকটিম। আমি তো বলি, আমি একটা ছোট্ট আর্টিকেলও লিখেছিলাম, আ পলিটিশিয়ান মিসআন্ডারস্টুড। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সিপিএম দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার ফলে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল এবং তারা নিজেদের দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে যেভাবে কন্ট্রোল করতে পারেনি, বিভিন্ন ধরনের অভিযোগ উঠত, সেটা সন্ত্রাস বলুন, সেটা দুর্নীতি বলুন, বিভিন্ন জায়গায় এরকম দেখা গেছে বামপন্থী নেতারা প্রচুর পয়সার মালিক হয়ে গেছেন, বহু অভিযোগ উঠেছে। সেইগুলোর জন্যই আমি কিন্তু ব্যক্তি বুদ্ধবাবুকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি 34 বছরের সিপিএম শাসন নিয়ে আলোচনা করেন তখন কিন্তু নিশ্চয়ই আমার ন্যারেটিভটা অন্য ধরনের হবে। আমি মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর কথা বলছিলাম। আপনারা তখন অনেক কিছু ভুল দেখেছেন, তাকে সরানোর জন্য তৃণমূলের হাত ধরেছেন। আজ 2024-এ দাঁড়িয়ে এই তৃণমূলের কি আশা করেছিলেন?
মানে দেখুন 2024-এ এসে 2011-র পর থেকে 2024 এই দীর্ঘ দুটো টার্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার মনে হলো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলই না, এটা একটা পলিটিক্যাল গ্যাং। একটা গ্যাং ওয়ার হচ্ছে চারিদিকে, একে অন্যকে মারছে টাকার জন্যে, টাকা ভাগাভাগি হচ্ছে, বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, গরু পাচার হচ্ছে, মানে একটা মাৎসন্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি একটা চলছে। কিন্তু 2011 সালে আমি আপনার প্রশ্ন, তোমার প্রশ্ন, 2011 সালে কিন্তু বোঝা যায়নি যে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবে না। একেবারে সুমন দা মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমি অন এয়ার রিপিট, কংগ্রেস ভুল করেছিল, কংগ্রেস ভুল করেছিল, আমি অন এয়ার বলি। একেবারে এটা সুমনদার কথা না, আমার সে ক্ষমতা আছে বলার, এবং আমি এই বিষয়ে প্রতিবাদ করি, এবং আমার প্রতিবাদ আমার কেন্দ্রীয় নেতৃত্ব বহুবার দেখেছে, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর কথা যদি আমরা আলোচনা করি, আমরা অধীর বাবুকে এই বক্তব্য সামনে রাখতে শুনেছি, কিন্তু একটু আগে তুমি যে কথা বলছিলে কোথাও গিয়ে 11 বছরে তার যে সাম্রাজ্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং 34 বছরে বাম আমল, বুদ্ধবাবু কোথাও গিয়ে ভিকটিম হয়ে গিয়েছিলেন, তুমি যেটা বললে সেক্ষেত্রে কি তোমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে? এত দুর্নীতির অভিযোগ তার দলের নেতারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শাস্তিও দিচ্ছেন, 21 জুলাইয়ের মঞ্চ স্পষ্ট বার্তা দিয়েছেন। সম্প্রতি তার যদি উদাহরণ আমরা দিই, অখিলগিরি তার একেবারে দৃষ্টান্ত উদাহরণ খুব সামনে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে ভিকটিম তোমার চোখে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভিকটিম? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভিকটিমই নয়। বা অখিলগিরিকে আগে ফোন করে বলে দিয়েছে কোনো উপায় নেই দাদা, আপনি ইস্তফা দিন, 3 মাস পরে আবার দেখে নিচ্ছি। এইসব এগুলো হচ্ছে পলিটিক্যাল স্টেপস। মানুষের নজর ঘোরাতে হবে, মানুষের নজর দুর্নীতি থেকে ঘোরাতে হবে, মানুষের নজর কুকর্ম যেগুলো তার দলের লোকেরা করে যাচ্ছে তার থেকে ঘোরাতে হবে। এটা সিম্পল, যে সব দখল করতে হবে, সব দখল। এখন তো দেখছি চলচ্চিত্র জগৎটা ওদের দলের নেতারা সবচেয়ে ভালো বুঝে। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রশাসক যে কোনো বিরোধী পরিসর রাখবে না, বিরোধীরা রাজনৈতিক পরিসরের মধ্যে থাকবে না, এই মাইন্ডসেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, যেটা আমরা 2011 সালে বুঝতে পারিনি, তার জন্য আজ পস্তাতে হচ্ছে। আর উনি মেরুকরণের রাজনীতিটা নরেন্দ্র মোদীর থেকে একদম বাধ্য ছাত্রীর মতন শিখে নিয়েছেন। শুধু তৃণমূল কেন, জয় শাহ তো সহসভাপতি। হ্যাঁ, জয় শাহ তো কখনো ক্রিকেট খেলেনি, সে তো সহসভাপতি ক্রিকেটে। একই তো, আমি কি বললাম, নরেন্দ্র মোদী তার প্রশাসন যেভাবে সাজাচ্ছে, বিভিন্ন বডিগুলোকে যেভাবে সাজাচ্ছে, মুঠির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় একই স্টাইলে করছে। কিন্তু সুমনদা তারপরেও তো তৃণমূল 29টা সিট পেয়ে গেল, 29টা সিট পেয়ে গেল। আমি তো সেটাই কিভাবে, মেরুকরণের রাজনীতি, মেরুকরণটাকে একদম আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে, এটা 1। 2 নম্বর হচ্ছে উপঢৌকনের রাজনীতি, সাইকেল দেব, টাকা দেব, ট্যাব দেব, মাসে 1000 টাকা করে দেব, প্রয়োজন ওটাকে 1200 টাকা করে ভালো দেব। তো, এগুলো অসুবিধা কোথায়? পরিকাঠামো উন্নয়ন কোথায়? এই মেয়েগুলো যখন ওই সাইকেল চড়ে স্কুলে যাবে, পড়াশুনো করবে, পাশ করে বেরোবে, কোথায় চাকরি করবে? সুমন দা, বহরমপুরেও কি মেরুকরণের রাজনীতি হয়েছে তাহলে এবারে 2024 লোকসভা ভোটে? হ্যাঁ অবশ্যই, এবং খুব খারাপ লাগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটি রাজনৈতিক দলের সুপ্রিমো, সে গিয়ে যখন বলে যে অনেক দিন দাদাকে ভোট দিয়েছিলেন, এবার ভাইকে ভোট দিন, সে যখন নিজে মেরুকরণটাকে ইনজেক্ট করার চেষ্টা করে শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্যে, সে নিজে উৎসাহ দেয় যাতে মেরুকরণের রাজনীতি স্থায়ীভাবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ঢুকে যেতে পারে, তখন সত্যিই খারাপ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মেরুকরণের রাজনীতি করে বেঁচে থাকতে হচ্ছে, সরকার চালাতে হচ্ছে, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সরকার বাঁচিয়ে রাখতে হচ্ছে। হেরে যাওয়ার পর কি ক্রমাগত কোণঠাসা অধীর রঞ্জন চৌধুরী বঙ্গ কংগ্রেসের কাছে? না, এগুলো হচ্ছে এক শ্রেণীর সংবাদ মাধ্যমের ওই মনের মাধুরী মিশিয়ে ছবি। সত্যিটা কি? অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, যেমন সিপিএমের পলিট ব্যুরো আছে, অন্যান্য দলের সেন্ট্রাল কমিটি রয়েছে, তেমনি আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারক বডি কংগ্রেস ওয়ার্কিং কমিটি, অধীরবাবু তার সদস্য। একজন নেতা যখন সর্বভারতীয় নেতা না হন, তিনি কি সিডাব্লিউসির মেম্বার হতে পারেন? আমার তো জানা নেই। অধীরবাবুর সেই গুরুত্বটা রয়েছে,
রাজনীতিতে হার আছে, জিত আছে, তবে অধীরবাবুর কে হারানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, যেটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে যাচ্ছেন বা আগামী দিনে বাংলার রাজনীতির জন্য খুব ক্ষতিকর। আপনি বললেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসেরই সদস্য, তিনি ইস্তফা দিয়েছেন কিন্তু তিনি জানতেই পারেননি তার ইস্তফা পত্র আদৌ গ্রহণ হয়েছে কিনা। তাকে বৈঠকে গিয়ে জানতে হচ্ছে তিনি তাকে প্রাক্তন বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে এটা কি কোথাও গিয়ে 5 বারের একজন সাংসদ, তিনি তাকে অবজ্ঞা করা হচ্ছে না? না দেখুন, এখানে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। উনি যখন ইস্তফা দিয়েছিলেন বা ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটা উনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে করেছিলেন। হয়তো হতে পারে যে আমাদের যিনি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, তার সঙ্গে খার্গেজির এই বিষয়ে কথা হয়নি। দেখুন, অধীরবাবু যদি আজকে চেঞ্জও হন, নতুন সভাপতিও আসেন, জানবেন এটা একটা রুটিন চেঞ্জ, কারণ একটা টেনিয়ার 3 বছরের হয়। এর আগে বহু সভাপতি আছে 3 বছরের কমেও তা সরে যেতে হয়েছে রাজনৈতিক কারণে, বা তাকে অন্য কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, দিল্লিতে সরে গেছে। কমিউনিকেশন গ্যাপটা কি লোকসভা নির্বাচনেও ছিল? কারণ অধীর রঞ্জন চৌধুরীর হয়ে কিন্তু কোনো সর্বভারতীয় নেতৃত্বকে প্রচারে আসতে দেখা যায়নি। অধীরবাবুর হয়ে সর্বভারতীয় নেতৃত্ব বহরমপুরে কোনোদিনই প্রচারে আসেনি। 5 বারের উনি সাংসদ, আপনি একবারও দেখিয়ে দিতে পারবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এসে বহরমপুরে প্রচার করছে। তারা পাশের লোকসভা কারণ অধীরবাবু ওই ধরনের বড় জনসভা কোনোদিন করেনি না। অধীরবাবু করেন রোড মার্চ, অধীরবাবু করেন স্ট্রিট কর্নার, অধীরবাবু করেন গ্রুপ মিটিং, উনি কোনোদিন বড় জনসভা করেনি না। অধীর রঞ্জন চৌধুরীকে সব দল ডাকছেন, তৃণমূল কি বিজেপি? অধীর রঞ্জন চৌধুরী যে স্টেচারের নেতা, অধীর রঞ্জন চৌধুরীর কোনো দল যদি অধীর রঞ্জন চৌধুরীর মতন মানুষকে পায়, সেটা সেই দলের সৌভাগ্য। তবে আমি কংগ্রেসের আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলে যাই, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে লড়াই করছি, লড়াই করব, আগামী দিনে এই লড়াই চলবে। কে কোথায় গিয়ে কার সঙ্গে কফি খেলো, এই বিষয়ে আমার মতন প্রান্তিক কর্মী কোনো উত্তর দিতে পারে না। কৌস্তব বাগচির সম্পর্ক এরকমই শুনেছিলাম, তারপর আমরা দেখলাম বিজেপিতে জয়েন করলো। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এটা চ্যানেল 1 বোধহয় খানিকটা ভুল করে ফেললেন। অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস ছাড়া আর কৌস্তব বাগচির কংগ্রেস ছাড়াকে যদি আপনারা এক পংক্তিতে নিয়ে আসেন, তাহলে আমার কিছু বলার নেই। একেবারে আমি বিরোধীতে যাব, তবে সুমনদাকে খুব স্পেসিফিক একটা কোশ্চেন করতে যাব। সুমনদা হয়তো নিজেও শুনেছিলেন, কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবু হাসান খান চৌধুরী তিনি বলেছিলেন, তার চোখে ঈশা খান চৌধুরীকে যদি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ভাবা হয়, সেটা খুব বড় ভুল, কারণ তার পরিপক্ক হতে অনেক সময় লাগবে। অধীর রঞ্জন চৌধুরী বেস্ট তার চোখে। হ্যাঁ দেখুন, ঈশা খান চৌধুরী প্রথমবার সাংসদ হয়েছেন, খুব ভালো পলিশড শিক্ষিত মানুষ, আমাদের দলের নেতা। তবে এবং যিনি বলেছেন তিনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি ঈশা খান চৌধুরীকে চেনেন। আমি বলতে পারবো না কে সভাপতি হবে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। অধীরবাবুর সঙ্গে কথা বলে অধীরবাবুর মতামত নেবে। অনেক নেতারা দিল্লি যাচ্ছেন, আসছেন, মতামত দিচ্ছেন, চিঠি লিখছেন, এসব প্রক্রিয়া একটা চলছে। ঈশা খান চৌধুরী যদি সভাপতি হন, সেটা যে কেন্দ্রীয় নেতৃত্ব সিলেক্ট করে, কোনো অসুবিধা নেই। একেবারেই সম্বন্ধে আলোচনায় থাকবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়েও কিন্তু আলোচনায় থাকবো। তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, দ্রুত ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন।